আগামী বাংলাদেশের অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা একটি আগস্ট বিপ্লবের পরবর্তী অবস্থানে এখন অবস্থান করছি। 5ই আগস্টের আগে বাংলাদেশে একটি বড় আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, নতুন করে মুক্ত হয়েছে, একটি বড় বিপ্লব হয়েছে। যে বিপ্লবের অংশীদার আমরা সবাই না, যে বিপ্লবের অংশীদার আমরা সবাই। এই দেশের মালিককে কোনো একটা পরিবার একটা ব্যক্তি নাকি আমরা সবাই, এই দেশের মালিক আমরা সবাই। এই দেশে আন্দোলনটাও করেছি আমরা সবাই মিলে। 1971 সালের যে মুক্তিযুদ্ধ ছিল, ওই মুক্তিযুদ্ধ কি দেশের সমস্ত মানুষ মিলে করে নাই? দেশটা স্বাধীন করেছিল দেশের সবাই মানুষ মিলে। সুতরাং আগামী দিনে এই বাংলাদেশটা যে বিনির্মাণ করবো, এই বিনির্মাণ কি সবাই মিলে করতে পারবো না? আগামী দিনের বাংলাদেশ আমরা সবাই মিলে বিনির্মাণ করতে চাই, আর সেই জন্যই আমরা আপনাদের সাথে আজকে একটা মত বিনিময় করতে চাই। আগামী দিনে যদি দেশের জনমানুষের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন, তাহলে উনি কিভাবে দেশ পরিচালনা করবেন, সেই জন্য আপনাদের সাথে উনি একটা মত বিনিময় করতে চান। ব্যক্তিগতভাবে ওনার পক্ষে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান হয়তো যাওয়া সম্ভব না, সেই জন্য আমাদের উনি প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন। ওনার কিছু বার্তা আপনাদের কাছে আমরা দিব। আপনাদের যে মতামত আছে, যে সকল প্রত্যাশা আছে, এগুলো আমরা একটু শুনবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই নামটা শুনে নাই কেউ এখানে? বিগত 16 বছর এই যে ফ্যাসিস্ট সরকার ছিল, সরকার ছিল, মানুষের কাছে আসতে দেয়। তারপরে দেশের প্রত্যেকটা মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা জানে, হৃদয়ে লালন করে। উনি গিয়েছিলেন ওনার অবদান সম্পর্কে, দেশে ওনার কন্ট্রিবিউশন সম্পর্কে আমাদের জানা যায়। 1971 সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে যখন ছাত্ররা ঢুকেছিল, সেই মুক্ত শিক্ষার্থীদের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী গুলিবর্ষণ করে তাদের হত্যা করা শুরু করেছিল। এই ইতিহাস আমরা জানি না। যখন এই অবস্থা ছিল, চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর পদে তার মধ্যে একজন সাধারণ সৈনিক ছিলেন। ওই অবস্থায় থেকে উনি যখন দেখেছেন ওনারই আর্মি, ওনারই সেনাবাহিনী এই দেশের মানুষের উপরে গুলি করছে, জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের মানুষের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং নিজের অনামনে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছেন এবং ফলশ্রুতিতে বাংলাদেশের একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। এর পরবর্তীতে 1975 সালের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে এই দেশে যখন গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করে বাকশাল নাম শুনেছি আমরা। বাকশাল এমন একটা জিনিস ছিল যেটার মধ্যে বাংলাদেশে কোন রকমের দলের ব্যবস্থা রাখা হয় না। আবার কোন একটা দল দেশ চালাতে পারছে না, তাকে যদি আমার অপছন্দ হয় তাহলে আমি ভোটের মাধ্যমে কি অন্য আরেকটা সরকার নিয়ে আসবো, নিজেদেরকে পছন্দ করে আরেকটাকে ভোটের মাধ্যমে নিয়ে আসবো। ওই ছেলেটাকে একটু বসতে বলো। বাংলাদেশে একদম একটি দলের কোনো নেতা থাকবে না, একটা মাত্র ভোটের আমি একটা দল থাকবে না, সেই দলের নাম ছিল বাকশাল। জিয়া রহমান এসে এই বাকশাল পদ্ধতি বাতিল করে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র করেছে। যার যার দুষ্কৃত শেষে দল করতে পারবে, যার যার দুষ্কৃত শেষে নির্বাচন করতে পারবে, দেশের জনগণের নির্বাচনের জন্য ভোট দিলে সেই দেশ পরিচালনা করবে। এই সিস্টেম বহুদলীয় গণতন্ত্র চালু করেছে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট তার পরবর্তীতে এখন খালেদা জিয়া, এটা তো মনে হয় আমরা শুনে গেছি না? শুনেছি সবাই? এরা সবাই শুনেছি? অনেকে ছিলেন প্রধানমন্ত্রী। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন একবার না, দুইবার না, 3বার প্রধানমন্ত্রী ছিলেন এবং এই দেশের জনগণের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী ছিলেন। কোন সময় রাতের বেলা ভোট কাটছে করে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সারা দুনিয়াতে মনে করা হয় নারীরা কিছু নেতৃত্বের যোগ্য না, তারা বাংলার কাছে সক্ষম না, কিন্তু বেগম খালেদা জিয়া প্রমাণ করে দিয়েছেন না, এরাও বাংলাদেশ পরিচালনা করে দিয়ে দেখিয়ে দিয়েছে। মেয়েরা মেয়েরা সবাই বাংলাদেশে এই প্রকৃতির ব্যবস্থা বেগম খালেদা জিয়া করে দিয়েছে। এই বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশপ্রেমিক। কেন আপসহীন বলা হয়? যখন অন্যায়ের প্রতিবাদ করতে যাবে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তো অনেক রকমের চাপ আসে, মামলা আসে, অনেকেই বলে আপস করে
1971 থেকে 1981 সাল থেকে 1990 সাল পর্যন্ত এরশাদ নামে আরো একটি স্বৈরাচারী বাংলাদেশে ছিল। কে সাথে জানি না? সেই এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণ আন্দোলনে নেমেছিল এবং খালেদার সাথে শেখ হাসিনা সহ আরো অন্যান্য দল আন্দোলনে নেমেছিল। কিন্তু এরশাদ যখন শেখ হাসিনাকে ফোন দিয়েছিল 10 কোটি 20 কোটি টাকা অফার করেছে, শেখ হাসিনা তখন আন্দোলন ছেড়ে দিয়েছে। কিন্তু বেগম খালেদা স্বৈরাচারের সাথে আপোষ করেন না। এই স্বৈরাচার একসাথে এই দেশের গণতন্ত্র সেটাকে আপোষ দেশ প্রতিপন্ন দিয়েছিল। বিগত 16 বছরে বেগম খালেদা জিয়া আমিও আপনাদের ক্যাম্পাসের স্টুডেন্ট ছিলাম। আমি হিসাব বিজ্ঞান বিভাগে এখান থেকে অনার্স করতে আপনাদের ক্যাম্পাস থেকে আজকে যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন যশোর জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ আনন্দুর রহমান সাগর, উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেরোবার নেতৃত্ব বড় ভাই আশিকুর রহমান আশিক, উপস্থিত আছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক বড় ভাই রাসুল রহমান রাসুল, উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক বড় ভাই কবির হোসেন, উপস্থিত আছে যশোর জেলা ছাত্রদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বড় ভাই কানিয়া জিম্মান, উপস্থিত আছে ছাত্রদল এই এম কলেজ ছাত্রদল বিপ্লবী আহ্বায়ক শেখ হাসান ইমাম ও সদস্য সচিব কামরুল ইসলাম। আপনারা হাসান ইমাম আর কামরুল ইসলামকে চেনেন। আমরা এসেছি আজকে আপনাদের সাথে মত বিনিময় করতে এবং মনোযোগ। গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি নাকি? এই আন্দোলনে আমরা কিন্তু সকলেই শরীক হয়েছি। যে পেরেছি সে রাজপথে থেকেছি, যে রাজপথে যেতে পারিনি সে ফেসবুকে লাইভ কমেন্ট করেছি, যে ফেসবুকে লাইভ কমেন্ট করতে পারিনি সে মনে মনে আমার যে ভাইরা পুলিকে মারা হচ্ছে আহত হচ্ছে তাদের জন্য কি দোয়া করেছিলাম। এইভাবে কিন্তু আমরা সকলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আর এই যশোরের ছাত্র আন্দোলনে এম কলেজের মেয়েদের বিশেষ করে কিন্তু একটা ব্যাপক ভূমিকা ছিল। এম কলেজের মেয়েরা যেদিন ওই 10 ফুট মোড় থেকে ব্যারিকেড ভেঙে পুরো মাঠের সামনে থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে ইসলামকে ঘেরাও করতে গেল, সেদিন যশোরের আওয়ামী প্রশাসন আপনাদের উপরে কিন্তু একটা বড় বড় হামলা চালাচ্ছে। সেটাই কিন্তু আমরা অনেক জোরালো প্রতিরোধ করছিলাম। যশোরের ছাত্র আন্দোলনের ফুল উপজীব্য ছিলেন কিন্তু আপনারা। এর ফলে কিন্তু যশোরের ছাত্র আন্দোলনকে প্রথম থেকে শুরু করেছে এবং শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আগামীতে যে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তবে আগামী বাংলাদেশ আমরা কিভাবে বিনির্মাণ করব তারই মতামত আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। ধরেন আপনাদের মধ্যে যে প্রিন্সিপাল আছে সে যদি একটা সিদ্ধান্ত একা নেয় আর একটা আমাদের নেতা জনতা তারেক রহমান চায় যে আগামী প্রজন্ম আপনারা স্টুডেন্টরা আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে এবং আগামী রাষ্ট্র বিনির্মাণ হবে। সেই জন্য তিনি আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের মতামত। আমাদের দলীয় নেতৃত্বগুলো আমাদের নেতারা যারা কেন্দ্র থেকে এসেছেন তারা আপনাদের মাঝে দেবেন। আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সেটা হচ্ছে এই যে একটা শহীদ মিনার আছে আপনাদের কলেজে, আপনারা কি শহীদ মিনারের ইতিহাস জানেন? 1962 সালে তৎকালীন এই এম কলেজের ছাত্র সংসদের যে নির্বাচিত দিয়েছিলেন জনতা ফরিদুল ইসলাম, তিনি এই শহীদ মিনার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছিলেন এই এম কলেজের ছাত্র সংসদের সেই সময় তৎকালীন পাকিস্তান সরকার এই শহীদ মিনার করতে দেবে না বলে জনতা ফরিদুল ইসলামকে সেই সময় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করছে। তখন এই এম কলেজের সাধারণ এম কলেজ আশেপাশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ এই আপনাদের মতো সাধারণ স্টুডেন্টরা আন্দোলন করে জনতা ফরিদুল ইসলামকে কারামুক্ত করেছিল এবং সকলে মিলে কিন্তু আজকের এই যে শহীদ মিনারটা আপনারা দেখতে পাচ্ছেন এই শহীদ মিনারটা স্থাপন করেছিল। আমাদের এই কলেজে মাত্র 10টি সাবজেক্টে অনার্স কোর্স চালু। জনতা ফরিদুল ইসলাম
আমাদের নেতা এখন প্রয়াত হয়েছে, আপনারা সকলে আমাদের নেতা জনগণের পরিবেশনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মেহরবানি করে। আর আমরা তারা যার উত্তরসূরি আছি, তারা যেন আগামী বাংলাদেশটা আপনাদের সাথে করে দিয়ে করতে পারি বা এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছে যশোর জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি বড় ভাই আব্দুর রহমান।